হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেখানে আজকে ভিডিওতে আমি এই বছরের সবচেয়ে বড় মুভিটির কথা বলতে যাচ্ছি, যার নাম হলো কালকি 2898 এডি, এবং বলবো এই মুভিটির স্টার কাস্ট সম্পর্কে। এই ছবিতে রয়েছেন প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, দুলকার সালমান, তিশা পাটানি এবং অভিনেতা ব্রহ্মানন্দমের মতো অনেক বড় অভিনেতারা। আর দেখা যায় তাদের সবার অভিনয়ের কারণেই এই সিনেমাটি সত্যিই খুব ভালো হয়েছে। তবে শুধু অভিনয় নয়, এই সিনেমার গল্প, প্লট ও মুভির অ্যাকশন এবং ভিএফএক্স খুবই আশ্চর্যজনক। তাই আজকের ভিডিওতে আমি কালকে মুভি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং এই মুভিটির পুরো গল্পটি আপনাদের সবার জন্য ব্যাখ্যা করতে যাচ্ছি, যাতে আপনারা সবাই ঘরে বসেই বুঝতে পারেন মুভিটি কেমন। আপনি যদি ঘরে বসে মুভিটি উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি বেশ আশ্চর্যজনক হতে চলেছে। তাই আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন, তবে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। সিনেমা শুরু হয় কয়েক হাজার বছর আগে, যখন মহাভারতে যুদ্ধ চলছিল, এবং সেই কারণে মহাভারতের শেষে আমরা দেখি যে পাণ্ডবদের বাহিনী কৌরবদের বাহিনীকে পরাজিত করেছে, আর অশ্বত্থামা ব্যতীত সমস্ত লোককে হত্যা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে মহাভারতের অশ্বত্থামা আর কেউ নন, অমিতাভ বচ্চন। অশ্বত্থামা দেখেন যে পাণ্ডবরা কেবল কৌরবদের সমস্ত বন্ধুদেরই হত্যা করেনি, তার পিতা দ্রোণাচার্যকেও হত্যা করেছে। তাই অশ্বত্থামা রেগে গিয়ে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেন, কারণ এই সময় অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী গর্ভবতী ছিল। অশ্বত্থামা তা ব্রহ্মাস্ত্র দিয়ে অভিমন্যুর স্ত্রীকে আক্রমণ করেন, আর শিশুটি গর্ভে মারা যায়। এ কারণে ভগবান শ্রীকৃষ্ণ খুব ক্রুদ্ধ হন এবং অশ্বত্থামার কপালে মণি নিয়ে নেন, আর তাকে অভিশাপ দেন যে এখন তাকে না চেয়েও বেঁচে থাকতে হবে এবং সে মৃত্যুর জন্য ভিক্ষা করবে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না এবং পুরো কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত শ্বাস নিতে থাকবে। তখন অশ্বত্থামা বুঝতে পারেন যে তিনি অনেক বড় ভুল করেছেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। শ্রীকৃষ্ণ তখন বলেন যে এখন যা আসবে তা কলিযুগ, এবং কলিযুগে অশুভ শক্তি অনেক বেশি শক্তিশালী দল হবে, যা বিশ্বকে ধ্বংস করবে। আর তাকে হত্যা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের দশম অবতারে জন্ম হবে। কিন্তু অশুভ শক্তি কল্কি অবতারে জন্ম নিতে বাধা দিবে, এবং সেই সময় তোমাকে সাহায্য করতে হবে। তারপর 6000 বছর পরে পৃথিবীকে দেখানো হয়। মহাভারতের শেষেই কলিযুগের সূচনা হয়, এবং এই যুগে জন্ম নেওয়া মানুষরা উন্নত প্রযুক্তি তৈরি করেছে, এবং শুধু তাই নয়, তারা নিজেদের রক্ষার জন্য শক্তিশালী হাতিয়ার তৈরি করেছে। কিন্তু কলিযুগে মানুষরা রাগ বিদ্বেষে বশবর্তী হয়ে তারা সবাই নিজেদের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু করে, এবং একে অপরের হত্যার সাথে সাথে সমগ্র বিশ্বকেও ধ্বংস করেছে। সেজন্য বর্তমান সময়ে আমরা দেখি যে এখন সমগ্র বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং সমগ্র বিশ্বে শুধু এমন একটি শহর রয়েছে যা বসবাসের যোগ্য। সেই শহরের নাম কাশী, যা ভারতের অভ্যন্তরে রয়েছে। এর সাথে আমরা জানি যে কাশী পৃথিবীর প্রথম শহর, অর্থাৎ যখন মানব সভ্যতা বসতি স্থাপন শুরু করেছিল তখন এটি ছিল। সমগ্র বিশ্বে এমন কোন স্থান নেই যা বসবাসের যোগ্য, কারণ সমগ্র স্থানটি ধ্বংস হয়ে গেছে। যদিও এখানে জানা যায় কাশী ছাড়াও আরো একটি শহর রয়েছে যা বসবাসের উপযোগী, এবং এই শহরের নাম সাম্বালা। কিন্তু সিনেমায় খুব কম মানুষই জানে যে সাম্বালা কোথায় অবস্থিত, কারণ এটি হিমালয়ের অভ্যন্তরে অবস্থিত একটি লুকানো শহর। তারপর আমরা দেখি যে কাশীতে অনেক লোক আছে, এবং তাদের মধ্যে কিছু ধনী এবং বাকিরা গরিব, আর গরিবদের জীবন খুবই খারাপ। কাশী শহরের কেন্দ্রীয় এলাকার ভিতরে কমপ্লেক্স নামক একটি বড় জায়গা আছে, যা দেখতে অনেকটা উল্টানো ত্রিভুজের মতো, কিন্তু এর ভিতরে রয়েছে খাবার, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস, ভালো কাপড়, ভালো ঘর, গাছপালা। এখানে পরিষ্কার নদী, পরিচ্ছন্ন বন এবং এ ধরনের সবকিছুই আছে। আর সে কারণে এর ভিতরে সব ধনী মানুষরা বসবাস করে। এই কমপ্লেক্সটি খুব নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত হয়, এবং যিনি পুরো কমপ্লেক্সটি শাসন করেন তাকে সুপ্রিম বলা হয়। তার নাম হলো সুপ্রিম ইয়াসকিন। এই সবকিছু পরিচালনার জন্য তাদের নিজস্ব সেনাবাহিনীও রয়েছে। তাদের একজন কমান্ডারও আছে, যার নাম মানব। কাশী শহরের মুদ্রার নাম ইউনিট। আর এ কারণে যে কোনো ধনী ব্যক্তি যারা এই কমপ্লেক্সের ভেতরে থাকতে চান, তাদের এখানে আসতে 1 মিলিয়ন বা 10 লাখ ইউনিট দিতে হবে। কিন্তু একজন গরিব মানুষের কাছে 1 মিলিয়ন ইউনিট নেই, তাই তাদেরকে কমপ্লেক্সের বাইরেই থাকতে হয়। কিন্তু তারা সবাই ভেতরে যাওয়ার স্বপ্ন দেখে। এরপরে রয়্যাল স্টার প্রভাসকে দেখানো হয় এই সিনেমায়, যার নাম ভৈরব। ভৈরব কাশী শহরের অভ্যন্তরে বাস করে, কিন্তু সেখানে তার কোনো পরিবার নেই। আর আমরা এটাও জানি যে ভৈরব একজন খুব ভালো যোদ্ধা, এবং সে স্বপ্ন দেখে যে একদিন সে কমপ্লেক্সের ভিতরে যাবে। তাই সে অন্যদের কাছ থেকে ইউনিট ধার করে জীবনযাপন করে, কিন্তু ঋণ পরিশোধ করে না।
একদিন আমরা দেখি যে সাম্বালার একজন কাশির ভিতরে লুকিয়ে থাকে, আর তার কারণে অনেক গুন্ডা ধরা পড়েছে, কিন্তু তাকে ভৈরব ধরে ফেলে, কারণ তাকে বিক্রি করলে 5,000 ইউনিট পাবে, তাই তাকে বন্দি করে রাখে। তারপর রক্সি নামের একটি মেয়েকে দেখানো হয়, যাকে ভৈরব অনেক পছন্দ করে আর বলে যে তার কমপ্লেক্সের ভেতরে চাকরি হয়েছে। তারপর ভৈরব রিকোয়েস্ট করে যেন তাকে যে কোনো ভাবে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। তাই রক্সি তার জন্য 1 ঘন্টা টেম্পোরারি গেট পাস নেয়। তার কমপ্লেক্সের সৌন্দর্য দেখে অবাক হয়, কিন্তু সেনাবাহিনীরা ভৈরবকে বাইরে বের করে দেয়, কারণ সে অনেক উল্টাপাল্টা আচরণ করতেছিল। তারপর একটি রোবটকে দেখানো হয় যে একটি বাচ্চা মেয়ে পিছু নিতে নিতে মাটির নিচে একটি মন্দিরে এসে পড়ে, আর সেখানে অশ্বত্থামাকে দেখানো হয়। বাচ্চাটিকে বাঁচানোর পর বাচ্চাটি অশ্বত্থামাকে একটি মণি দেয়, যা জল জল করছিল, কারণ কল্কি অবতার জন্ম নিতে চলেছে। জি হ্যাঁ, একজন লেডি যে সুপ্রিম ইয়াস্কিনের সিটকে 5 মাসের বেশি গর্ভধারণ করেছিল। সে আর কেউ না, ইয়াস্কিনের ল্যাবের স্থামেটটি, যার রোল দীপিকা পাড়ুকোন করেছিল, কিন্তু তার বান্ধবী লিলি তাকে ধরিয়ে দেয়, যার ফলে তাকে ওইটি ত্রিভুজাকৃতির চেম্বারের ভেতর ঢুকানো হয় সিরাম বের করার জন্য, যাতে ইয়াস্কিন আরো বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু সুমতি বেঁচে যায় কারণ মেশিন নষ্ট হয়ে যায় আর সকল লাইট বন্ধ হয়ে যায়। কাউন্সিলর বানি একটি অস্ত্র পায়, যা নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যায়। অস্ত্রটি ছিল মহাভারত অর্জুনের ধনুক। কাউন্সিলর বানি ধনুকটি ধরতে বিদ্যুতের ঝাটকা লেগে দূরে পড়ে যায়। অন্যদিকে দেখায় লিলি সুমিতিকে বাঁচিয়ে নেয়, কারণ সে একজন সিক্রেট স্পাই, আর সে সাম্ভালার হয়ে 2 বছর ধরে কাজ করে যাচ্ছিল। সে গোপন রাস্তা দিয়ে সুমিতিকে বাইরে বের করে দেয়। অন্যদিকে অশ্বত্থামাকে দেখানো হয়, যার অভিশাপ প্রায় শেষ হয়েছে, তাই সে মণি গ্রহণ করে, কারণ কল্কি অবতার যার গর্ভে আছে তাকে বাঁচাতে হবে। সাথে সাথে তার ঘা ঠিক হয়ে যায়, আর সুমতি গোপন রাস্তা দিয়ে বাইরে বের হতে থাকে, কিন্তু সব জায়গায় সেন্সর লাগানো ছিল। ইয়াস্কিনের বাহিনী পুড়ে গেলেও সুমিতির কিছু হয় না। বাইরে সাম্ভালার লোক অপেক্ষা করতে থাকে, যাদের মধ্যে 2 জন লাভার ছিল, যাদের নাম আবজু এবং কায়রা, আর একজন ভিরেন, যে সুমিতিকে সাম্ভালা নিয়ে যেতে এসেছে। দীপিকার নাম সুমিতি কায়রা দিয়েছিল, কারণ ল্যাবের মধ্যে তাদেরকে শুধু সামিটটি বলা হতো। সুমিতির নামে বাউন্টিও দেওয়া হয়, যার মূল্য 5 মিলিয়ন ইউনিট, যার ফলে অনেক বাউন্টি হান্টার পিছনে লাগে, যাদের একজন ছিলেন ভৈরব। লড়াইয়ে কায়রা মারা যায় এবং ভিরেন ধরা পড়ে যায়, কিন্তু তখনই অশ্বত্থামা ওই ছোট মেয়েটির সাথে সেখানে চলে আসে। তার কাছে একটি লাঠি আছে, তাই তাকে কেউ ধরতে পারে না। ভৈরব ও অশ্বত্থামার মধ্যে লড়াই হয়। ভৈরব অনেক চেষ্টা করে, কিন্তু কিছু করতে পারে না। অশ্বত্থামা সুমিতিকে মা বলে প্রণাম করে। তারপর তারা সাম্ভালা চলে আসে, আর হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। তখন মরিয়ম আর বাকি সবার বিশ্বাস হয় যে সুমিতি তাদের মা, যে কল্কি অবতারকে গর্ভে ধারণ করেছে। সেখানে একটি গাছ ছিল, গাছটি অসত্য গাছ, যেখানে কল্কি অবতারের জন্ম হবে। অন্যদিকে কমান্ডার মানবের সাথে ভৈরব ডিল করে যে অশ্বত্থামাকে হারিয়ে এসে সুমিতিকে নিয়ে আসবে, কারণ সে একজনকে বন্দি করে রেখেছে যে সাম্ভালা রাস্তা জানে এবং তাকে নিয়ে যাবে। তাই সে তার গাড়ি বুজ্জিকে ঠিক করতে থাকে, যা অশ্বত্থামা ভেঙে ফেলেছিল। অন্যদিকে অশ্বত্থামা সুমিতিকে বোঝাতে থাকে যে সে শুধুমাত্র সুমিতি ও তার গর্ভে থাকা কল্কি অবতারের রক্ষা করবে। কল্কি অবতার যে নক্ষত্রে জন্ম নেবে তা কিছুদিন পরে আসতে চলেছে, তাই সবসময় সে তার সাথে থাকবে। আর বলে তার হাতে এটা কোনো লাঠি না, বরং তার প্রিয় মিত্র শ্রেষ্ঠ ধনুর্ধর সূর্যপুত্র কর্ণের বিজয় ধনুক। তারপর দেখায় অশ্বত্থামার মতো রূপ ধারণ করে ভৈরব সুমিতিকে নিয়ে যেতে এসেছে। শুরু হয় অশ্বত্থামা ও ভৈরবের মধ্যে লড়াই। এবার ভৈরব যুদ্ধের প্রস্তুতি নিয়েই আসে, কিন্তু হঠাৎ কমান্ডার মানব বাহিনী নিয়ে সাম্ভালার উপর আক্রমণ করে। রেডিও অ্যাক্টিভ এনার্জির মাধ্যমে শিল্ড ভেঙে ভেতরে ঢোকে। তারপর শুরু হয় কমপ্লেক্সের বাহিনীর সাথে সাম্ভালার তুমুল লড়াই। একটা পর্যায়ে সুমিতিকে নিয়ে যেতে চায়, তখন মরিয়ম বাধা দিলে কমান্ডার মানব তাকে মেরে ফেলে, কিন্তু অশ্বত্থামা ও ভৈরব দুজনে মিলে সুমিতিকে উপরে তুলে নেয় আর ভৈরবকে দূরে ফেলে দেয় অশ্বত্থামা। তখন কমান্ডার মানব অশ্বত্থামাকে আটকে সুমিতিকে নিয়ে যেতে চায়, কিন্তু কর্ণের ধনুকে ভৈরবের হাতের স্পর্শে ভৈরবের মাঝে অলৌকিক শক্তি চলে আসে। বাস্তবে ভৈরবই মহাভারতের সূর্যপুত্র কর্ণ ছিল। তারপর ভৈরব কমপ্লেক্সের সকল সৈন্য মেরে ফেলে এবং কমান্ডার মানবকে মেরে সুমিতিকে নিচে নিয়ে আসে। তারপর ধনুক পড়ে যাওয়ায় কর্ণ থেকে আবারও ভৈরবে ফিরে আসে এবং সুমিতিকে নিয়ে সুপ্রিম ইয়াস্কিনের দিকে যায়। অশ্বত্থামা তখন বুঝতে পারে যে ভৈরব আর কেউ না, বরং তার পরম প্রিয় মিত্র কর্ণ। অন্যদিকে কাউন্সিলর বানি সুমিতির গর্ভের 1 ফোঁটা সিরাম নিয়ে সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায়, যা নেওয়ার পর ইয়াস্কিন আগে থেকে ইয়াং আর শক্তিশালী হয়। তারপর সে অর্জুনের দিব্য ধনুক তুলে নেয় আর বলে সুমিতিকে তুলে আনতে এবার সুপ্রিম ইয়াস্কিন নিজেই যাবে, আর শুরু হবে কলিযুগের ভয়ানক যুদ্ধ। বন্ধুরা, এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ধন্যবাদ।